ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, পেয়েছে 234 আসন। গেল 10 বছরের দাপুটে রাজনীতির পরও মোদি ম্যাজিকে ধস দেখল চলতি লোকসভা নির্বাচন। ফিকে গেরুয়া রঙে তাই যেন ম্লান বিজেপি। জয়ের পথে থাকার পরও পরাজয়ের স্বাদই যেন পাচ্ছে ক্ষমতাসীনরা। তাহলে কিন্তু এখনো ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা আছে। এবং এই বছরের এই নির্বাচন অনেকগুলো মেসেজ দিয়েছে ভারতকে, ভারতবর্ষকে, এবং এই মেসেজটা আমাদেরও নেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তো সেই ক্ষেত্রে বেনজির সাহেবের কত বছরের জেল হবে? সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে আপনার বেনজির সাহেবের, কারণ এই মামলায় শাস্তিটা এমনই 10 বছরের সাজার বিধান। সেটি হচ্ছে দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অস্ট্রেলিয়ান ফান্ড খতিয়ে দেখার দাবি পার্লামেন্টে পর্যন্ত বলা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে ফান্ড বাংলাদেশে দেওয়া হয়, তো বাংলাদেশে তো দুর্নীতি লুটপাট হয় এবং কিছু উদাহরণ তারা টেনেছে বেনজির আজিজের বিষয়টি। তো এই ফান্ডগুলো আসলে ঠিক মতন খরচ হচ্ছে নাকি এখানে দুর্নীতি লুটপাট হচ্ছে, সেটি খতিয়ে দেখতে বলা হচ্ছে পার্লামেন্টে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেনজির আহমেদকে 10 বছরের জেল দিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, সেই সাথে কিন্তু বিএনপিরাও খুশিতে আত্মহারা হয়েছে এবং বলেছে 10 বছর থেকে যদি আরও 5টি বছর বাড়ানো যেত তাহলে অনেক ভালো হতো। এমন কথা কিন্তু বলেছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেনজির আহমেদ কি সত্যি 10 বছরের জেল দিয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। অপরদিকে কিন্তু নরেন্দ্র মোদী পাশ করা সত্ত্বেও কিন্তু তাকে দেশ দেওয়া হচ্ছে না এবং তাকে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না। সেই সাথে কিন্তু নরেন্দ্র মোদী অসহায়ের মতন অন্য দেশের দিকে তাকিয়ে আছে, অন্য দেশ কী রায় দিবে, মানে জাতিসংঘ কী রায় দিবে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিন্দু পরিমাণ স্কিপ করবেন না, তাহলে অনেক ভিডিও মিস করে ফেলবেন। তো বেশ কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। মান সম্মানও এখানে জড়িত। যে খবরটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে মানব জমিনে, তারিক চয়ন সেটি কোট করেছেন। সেটি হচ্ছে দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অস্ট্রেলিয়ান ফান্ড খতিয়ে দেখার দাবি পার্লামেন্টে পর্যন্ত বলা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে ফান্ড বাংলাদেশে দেওয়া হয়, তো বাংলাদেশে তো দুর্নীতি লুটপাট হয় এবং কিছু উদাহরণ তারা টেনেছে বেনজির আজিজের বিষয়টি। তো এই ফান্ডগুলো আসলে ঠিক মতন খরচ হচ্ছে নাকি এখানে দুর্নীতি লুটপাট হচ্ছে, সেটি খতিয়ে দেখতে বলা হচ্ছে পার্লামেন্টে। তো দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এটি আমাদের জন্য কোনোভাবেই সম্মানজনক হতে পারে না। দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অস্ট্রেলিয়ান ফান্ড খতিয়ে দেখার দাবি উঠেছে দেশটির পার্লামেন্টে। 4 জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে উত্থাপিত নোটিশ অব মোশনে দেশটির গ্রিনস দলের এমপি এবিএল সেলিনা বয়েড এমন দাবি করেছেন। এবিএল বয়েডের কার্যালয়ে পলিসি অ্যান্ড পার্লামেন্টারি অ্যাডভাইজার পেরিস কামু প্রেরিত ভিডিওতে এমপি যে কথা বলেছেন সেটাকে কোট করে বলা হচ্ছে কয়েকটা পয়েন্ট। তার মধ্যে 1 নম্বরে বলা হচ্ছে পাবলিক প্রসেসে হস্তক্ষেপ করা, অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে নিজ ভাইকে সহায়তা করা এবং সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ সহ উল্লেখযোগ্য দুর্নীতির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত 20 মে পাবলিক ডেজিগনেশন ঘোষণা করে, অর্থাৎ নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের কর্মকর্তাদের দুর্নীতিমূলক কার্যকলাপের অনেক ঘটনা রয়েছে। দেশটির দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান 2020 সালের নভেম্বর মাসে বলেছিলেন বাংলাদেশের সরকারি পরিষেবাগুলোতে ব্যাপকভাবে ঘুষ এবং দুর্নীতি চলছে। তারপরে পয়েন্ট হচ্ছে দুর্নীতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশ কর্তৃপক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে। নির্বাচনে কারচুপি করে এবং ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলের 8,000-এরও বেশি সদস্যকে গ্রেপ্তার করেছে কিংবা সহিংসভাবে নীরব করে দিয়েছে। নিজ নাগরিকদের নির্বিচারে গ্রেপ্তার, ভয়ভীতি, নজরদারি, চাঁদাবাজি এবং নির্যাতনের শিকার করেছে। 2009 সাল থেকে 600 জনের বেশি মানুষকে গুম করে, যাদের মধ্যে 100 জন এখনো নিখোঁজ আছে। এই সংসদ যেন আমলে নেয় যে অস্ট্রেলিয়ার সরকার 2023-24 অর্থ বছরে বাংলাদেশকে উন্নয়নমূলক সহায়তা হিসেবে $116.2 মিলিয়ন দিয়েছে এবং অস্ট্রেলিয়ায় স্নাতক স্তরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সমর্থন করছে। এই অর্থ এবং সহায়তা কিভাবে বিতরণ হয় সে সম্পর্কে সতর্ক নজরদারি না করে অস্ট্রেলিয়া দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পকেটে অর্থ তুলে দেওয়ার ঝুঁকিতে রয়েছে, যার কিনা মানবাধিকার লঙ্ঘনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করেছে। ওই একই মার্কিন যুক্তরাষ্ট্র যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের দুর্নীতি প্রসঙ্গে যে আজিজ আহমেদকে স্যাংশন দিয়েছে, সেই কথাগুলো অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ওই এমপি তুলছেন, বলছেন যে এই দুর্নীতি বাংলাদেশের প্রতিষ্ঠান এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে। সুতরাং অস্ট্রেলিয়ার ফান্ড, যেহেতু এটা তাদের জনগণের ফান্ড, সেই ফান্ডটা দুর্নীতির কারণে সেটি লোপাট হচ্ছে নাকি সেটি জনগণের কল্যাণে কাজ দিচ্ছে, সেটি খতিয়ে দেখার দাবি করছেন তিনি। মানে ভাবা যায় যে বেনজির সাহেব একসময় হাঁটলে তার পেছনে সারা বাংলাদেশের পুলিশে হাঁটতো, তাই না?
তিনি যেখানে যেতেন কি পরিমাণ প্রোটেকশন, কি পরিমাণ সিকিউরিটি। আজকে সেই বেনজির সাহেব যেই সিচুয়েশনে পড়ে গেছেন, এখানে দুইটা বিষয় কানেক্টেড, যে সরকারের পক্ষ থেকে বিএনপির যে অভিযোগ বা অন্যান্যদের যে অভিযোগ যে বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তারা হচ্ছে সরকারের লোক, সরকার তাদেরকে প্রটেস্ট করবে বা সামহাও যে আলোচনাগুলো আছে সেইটার একটা ক্লিয়ার মেসেজ চলে আসছে। আর পাশাপাশি এই মামলা যেটা দুদক মামলার প্রস্তুতি নিচ্ছে, সেই মামলাতে যদি বেনজির সাহেব দোষী প্রমাণিত হইয়াই যান, এখনও যা আসতেছে সবকিছু তার বিরুদ্ধে অভিযোগ। আইনের ভাষায় এটাকে অভিযোগ বলা হয়। এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে, মামলা হবে, তদন্ত হবে, এরপরে ধরেন আদালত রায় দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তো সেই ক্ষেত্রে বেনজির সাহেবের কত বছরের জেল হবে? তিনি কি ডিভিশনগত সুবিধা পাবেন? পাশাপাশি সরকার বেনজির সাহেব এবং জেনারেল আজিজের ব্যাপারে সরকারের ভূমিকাটা কি থাকবে? তো আমরা একে একে উত্তর দিচ্ছি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় যদি মনে করেন বেনজির সাহেব হাইরা যান, তো দুইটা জিনিস ঘটবে। এক তো লাইভে তিনি বলছেন পুরো সম্পদ দিয়ে দিবেন, এখন এই সম্পদ অটোমেটিক সরকার কবজায় নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম। আর পাশাপাশি এই মামলায় সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে আপনার বেনজির সাহেবের, কারণ এই মামলায় শাস্তিটা এমনই 10 বছরের সাজার বিধান। পাশাপাশি সাবেক আইজিপির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। আর এই তথ্যকে জানিয়েছেন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। দুদকের মহাপরিচালক একটি সংবাদ মাধ্যমকে জানান, যদি আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির না হন, মানে আগামী 6 তারিখে বেনজির সাহেব বাংলাদেশে এসে হাজির না হন, এখনো তিনি দেশে ফিরেননি, আজকে 5 তারিখ, তো তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা। আর সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে, অর্থাৎ একটা মামলা দায়ের করা হবে। এর আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুদকের তলবের আগেই দেশ ছাড়া সাবেক আইজিপির বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময় তিনি আপনার নিজের বিপদ আনবেন? বিশেষজ্ঞরা বলছেন জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী কোনো আইনি পদক্ষেপে আর কোনো বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছরের। আর আমরা যদি একটু দেখি 200-রও অধিক দলিল জব্দের পর তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পদের আপনার তথ্য সামনে উঠে এসেছে। আর যখন এই নিয়ে মানে তার বিভিন্ন বক্তব্য আসছে, তার দেশ ছাড়ার ইস্যুটাও আসছে, তখন এখানে একটা প্রশ্ন আসছে যে তার দেশ ছাড়ার জন্য কি সরকারি কোনো নিষেধাজ্ঞা ছিল বা আদালতের কোনো রায় ছিল না? সো তিনি দেশ ছাড়তেই পারেন। তার বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। দুদক মামলার প্রস্তুতি নিবে। যদি 6 তারিখ আগামীকালকে তিনি দেশে না আসেন তাহলে তার বিরুদ্ধে তো মামলা হবে, তারপর এটা আইনি প্রসিডিংয়ে যাবে। এখন সরকার কি ভূমিকা পালন করবে? দুর্নীতিতে অভিযুক্ত বেনজির সাহেব এবং কি বলে যে সাবেক সেনাপ্রধানকে নিয়ে আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলছেন যে আচ্ছা, জ্যেষ্ঠতা এবং মেধার ভিত্তিতে তারা দায়িত্ব পেয়েছিলেন। এখন দায়িত্ব পাওয়ার পর সেই পদকে অপব্যবহার করে কেউ যদি কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পদ গড়ে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে সরকারের যে অভিযান, দুদককে যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাই করা হবে। আর তাদের ব্যাপারে সরকার নাক গলাবে না। ওবায়দুল কাদের সাহেবের স্পষ্ট ক্লিয়ার মেসেজ, এই মেসেজটা প্রধানমন্ত্রীর তরফ থেকে 100% আসছে যে বেনজির আমাদের দলের লোক নয়। জ্যেষ্ঠতা এবং মেধাতে সে আইজিপি হয়েছে, আজিজও আমাদের দলের কোনো লোক নয়। তার যোগ্যতায় এবং জ্যেষ্ঠতার কারণে সেনাপ্রধান হয়েছে। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। তার মানে যে ওয়েতে যাচ্ছে এটা নিয়ে আলোচনা, এমনকি বিএনপিকে তিনি এবার পাল্টা কাউন্টার করছেন যে আপনাদের সময় কেউ শাস্তি পায়নি, তো বাট আমাদের সময় এটা শাস্তি হবে। তিনি বলছেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের প্রশাসনে বসায়নি। আমি যখন এই ভিডিওটা করছি তখন এনডিএ অর্থাৎ বিজেপির জোট 284টা আসনে জয়লাভ করেছে এবং আরও 7টা আসনে তারা এগিয়ে আছে। এই 7টা আসনে যদি তারা জয়লাভ করে তাহলে তাদের মোট আসন দাঁড়াবে 291। এর মধ্যে বিজেপির এককভাবে 239টা, যেখানে 234 আসনে তারা ইতিমধ্যে জয়লাভ করেছে এবং বাকি 5টাতে তারা এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া জোট এখন পর্যন্ত 216টা আসনে জয়লাভ করেছে, আরও 18টা আসনে তারা এগিয়ে আছে। প্রত্যেকটাতে যদি তারা জয়লাভ করে তাহলে তাদের মোট আসন হবে 234। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টাকে নিশ্চিতভাবে বলা যায় না, কারণ কংগ্রেসের সাবেক মিত্র নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি, যারা এখন এনডিএ অ্যালায়েন্সে আছে অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে আছে বিজেপির সাথে, তারা যদি কোনোভাবে জোট ত্যাগ করে এবং ইন্ডিয়া জোটে যুক্ত হয় তাহলে কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে। কারণ এই দুটো দল মিলে এখন পর্যন্ত 14টা আসনে জয়লাভ করেছে টিডিপি এবং 12টা আসনে জয়লাভ করেছে জেডিইউ, কিন্তু আরও 2টো আসনে টিডিপি এগিয়ে আছে। এই দুটোতে যদি তারা জয়লাভ করে তাহলে তারা 16টা এবং জেডিইউ 12টা আসন পাবে। তার মানে এই দুটো দল মিলে আরও 26টা আসন পাবে এবং এই 26টা আসন নিয়ে তারা যদি ইন্ডিয়া জোটে যুক্ত হয় তাহলে কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে, সমীকরণ পাল্টে যেতে পারে এবং সরকার গঠনের সুযোগ তৈরি হবে ইন্ডিয়া জোটের। এবং সেই চেষ্টাটা তারা এখন পর্যন্ত করছে এবং ভারতের বিভিন্ন সূত্র বলছে নীতিশ কুমারকে ইতোমধ্যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী হবার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবটা যদি তিনি গ্রহণ করেন এবং এই দুটো দল যদি এনডিএ
ভেঙে ইন্ডিয়া জোটে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাজিক হতে পারে। ম্যাজিকের কথা বলছি, এইবার নির্বাচন শুরুর আগে যেভাবে বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আপকি বার 400 পার, নির্বাচন যতটা এগিয়েছে ততই 400 আসন পার করার যে ঘোষণাটা সেটা ফিকে হতে শুরু করেছে এবং আমরা আস্তে আস্তে ইন্ডিয়া জোটের ম্যাজিক দেখতে শুরু করেছি। বিশেষ করে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার তাদের জন্য শাপে বর হয়েছে। পাশাপাশি আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি দিল্লিতে এবং পাঞ্জাবে কি করতে পারে সেই ধারণা আমাদের ছিল, কিন্তু এবার মূল দেখার বিষয়টা ছিল রাহুল এবং প্রিয়াঙ্কা কি ধরনের ম্যাজিক দেখাতে পারে কংগ্রেসকে আবার দাঁড় করানোর ক্ষেত্রে, এবং এই জায়গাতে তারা সফল হয়েছে সেটা বলতে হবে। আদার্স আরও ছোট কিছু দল আছে যেগুলো আঞ্চলিক কিছু দল, তাদেরও কিন্তু এখন পর্যন্ত 17টা আসনে জয়লাভ করেছে, তারা 17টা আসন পেয়েছে এবং আরও একটা আসনে তারা এগিয়ে আছে, ফলে সেখানেও কিন্তু 18টা আসন আছে। এই 18টা আসনের মধ্যে কয়েকটা আসন যদি ইন্ডিয়া জোট বাগিয়ে নিতে পারে, অর্থাৎ তাদের জোটে যুক্ত করতে পারে, তাহলে কিন্তু এখনও ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা আছে। এবং এই বছরের এই নির্বাচন অনেকগুলো মেসেজ দিয়েছে ভারতকে, ভারতবর্ষকে, এবং এই মেসেজটা আমাদেরও নেওয়া উচিত, খুব খেয়াল করা দরকার আমাদের। সবচেয়ে বড় যে বিষয়টা, যে রাম মন্দির, অযোধ্যায় যে রাম মন্দির স্থাপন নিয়ে মোদির এত কিছু, সেই অযোধ্যায় তারা হেরেছে, যেখানে তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করেছে। তার মানে ভারতবর্ষ যে জন্মগতভাবেই সেকুলার, এখানে কট্টরপন্থী হিন্দুত্ববাদ বা যে কোনো ধরনের কট্টরপন্থা যে খুব বেশি দিন টিকবে না, সেটার একটা প্রমাণ এবারের ভারতের লোকসভা নির্বাচন। মোদি ভারতের জনগণের মধ্যে তার কট্টর হিন্দুত্ববাদ বিক্রি করতে পারেনি, এই জায়গাতেই মোদি ব্যর্থ হয়েছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ অযোধ্যায় হেরে যাওয়া। ভারতবর্ষ কখনোই কট্টর বামপন্থা কিংবা কট্টর ডানপন্থাকে সমর্থন করেনি এবং এবারের নির্বাচন, ভারতের লোকসভা নির্বাচন, সেটা আরেকবার প্রমাণ করেছে। ভারতের ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড একটা রিপোর্ট করছে, রিপোর্টের হেডলাইনটা খুব ইন্টারেস্টিং, আমি জায়গাটা একটু পড়ব। লোকসভা ইলেকশন 2024 রামকো লানে ওয়ালে লস অযোধ্যা, অর্থাৎ যিনি রামকে অযোধ্যায় নিয়ে আসলেন, অর্থাৎ অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করলেন, তিনি অর্থাৎ বিজেপি অযোধ্যায় হেরে গেল। In the Lok Sabha polls, suffered its biggest humiliation in Uttar Pradesh when it lost the Ayodhya Lok Sabha seat to arch rival Samajwadi Party by over 48,000 votes. 48,000 ভোটে অযোধ্যায় হেরে গেছে, 48,000 ভোটে বিজেপি সমাজবাদী পার্টির কাছে। তার মানে অযোধ্যায় রাম মন্দির স্থাপন করে অযোধ্যার মানুষের মধ্যেই কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারেনি নরেন্দ্র মোদীর বিজেপি। ফলে এখন বলা যায় নীতিশ এবং নাইডুর হাতেই এখন নির্ভর করছে ভারতে সরকার কে গঠন করবে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন জোট নাকি ইন্ডিয়া জোট। এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, নীতিশ কুমারকে ইতোমধ্যেই উপপ্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এবং আগামীকাল ইন্ডিয়া জোট বৈঠকে বসছে এবং সেখানেই তারা পরবর্তী সিদ্ধান্তগুলো নেবে। সুতরাং এখন পর্যন্ত পেন্ডুলামের মতো দুলছে ভারতের ভবিষ্যৎ সরকারের ভাগ্য, কে সরকার গঠন করতে যাচ্ছে। এখনও দুই পক্ষেরই সম্ভাবনা রয়েছে এবং এটাই কিন্তু ডেমোক্রেসির সৌন্দর্য, স্থিতিশীলতা। আগে থেকেই জানি কে সরকার গঠন করবে, কারা ক্ষমতায় আসবে, এটা কখনোই ডেমোক্রেসির সৌন্দর্য হতে পারে না। ভারতকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে দেখলাম ডেমোক্রেসির কিন্তু জয় হয়েছে। মানুষ সেখানে সিদ্ধান্ত নিয়েছে। নরেন্দ্র মোদী অনেক চেষ্টা করেছে, নানাভাবে প্রভাবিত করবার চেষ্টা করেছে, মিডিয়াগুলোকে প্রভাবিত করবার চেষ্টা করেছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত সেখানে ডেমোক্রেসির জয় হয়েছে। কারণ এখন পর্যন্ত ভারতে অন্তত জনগণ ভোটটা দিতে পারে এবং সেই ভোটটা কাউন্ট হয়, একজন মানুষের ভোট সেখানে কাউন্ট হয়। কিন্তু বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাকেই ধ্বংস করা হয়েছে। আমরা ভারতের চেয়ে আরও অনেক নিকৃষ্ট অবস্থানে চলে গেছি গণতন্ত্রের প্রশ্নে। ভারতকে এখন পর্যন্ত অনেক বিচারেই একটা গণতান্ত্রিক দেশ বলা যায় এবং গণতন্ত্রের সৌন্দর্যটা আমরা এবারও ভারতের নির্বাচনে দেখতে পেলাম। আর একটা কথা বলে শেষ করব, ভারতের ক্ষমতায় যারাই আসুক না কেন, ইন্ডিয়া জোট কিংবা এনডিএ, আমাদের প্রত্যাশা থাকবে তারা বাংলাদেশের কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, স্পেসিফিকভাবে বলতে গেলে আওয়ামী লীগের ওপরে তাদের সমর্থন অব্যাহত রাখবে না। তারা নিজেদের দেশে অন্তত যতটুকু গণতন্ত্রের চর্চা করে অতটুকু গণতন্ত্রের চর্চা বাংলাদেশের জনগণ করতে চায় এবং যারা এখানে বাধা সৃষ্টি করে সেই আওয়ামী লীগের ওপর থেকে তারা সমর্থন তুলে নেবে, যারাই ক্ষমতায় আসুক না কেন। আমরা এটাই প্রত্যাশা করি। আজকে দিনের মধ্যেই হয়তোবা পরিষ্কার হয়ে যাবে ভারতে
কে ক্ষমতায় বসতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।